মা বাবা, দেখো না, বোনের ঠান্ডা লাগছে। একটা ভালো চাদর কিনে দাও না। বোনের তো ঠান্ডা লেগে কেঁপে কেঁপে অসুস্থ হয়ে পড়বে। বাবা, তুমি ওর জন্য একটা সোয়েটার কিনে দাও না। দাদা দাদা, ঠান্ডা তো তোমাকেও লাগছে। মা বাবা, আমাকে সোয়েটার কিনে দিতে হবে না। দু ভাই বোনের জন্য একটা চাদর কিনে নিয়ে আসো, তাতেই আমরা দু ভাই বোনে শীত কাটিয়ে নিতে পারবো। ছোট দুই সন্তানের কথা শুনে মা বাবার আর কিছুই বলার ছিল না, শুধু তাদের চোখে জল চলে আসছিল। কিন্তু তাদের এরকম অবস্থা কেন হচ্ছিল? মা বাবা থাকা সত্ত্বেও তাদের কাছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কোনো কিছুই ছিল না, আর বাবা মা জোগাড়ও করতে পারছিল না। রিঙ্কি আর বিট্টু তারা দুই ভাই বোন। তারা তাদের মা রিম্পা দেবী এবং বাবা নিমাই বাবুর সঙ্গে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। তাদের বাড়ির অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিল। টাকা পয়সা না থাকার কারণে বাড়িটা মেরামত করতেও পারছিল না, তাই এত ঠান্ডাতে তাদের বাড়ির ভিতরে হু হু করে বাতাস বয়ে চলেছিল। আর তাই জন্য ছোট ছোট দুই সন্তান বাবা মাকে এই কথা বলছিল। বাবা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি মা, তুমি কাঁদছো কেন। আমাদের দু ভাইকে চাদর কিনে দিতে পারবে না? আমরা এমনিতেই এইভাবে ঠান্ডায় রাত কাটিয়ে নিতে পারবো। ঠান্ডায় লাগবে না, তোমরা তো জড়িয়ে ধরে থাকবে। আর বাবা, মা, আমি যখন বড় হয়ে যাব, একটা ভালো কাজ করব। তখন আমাদের শীতকালে কোনো কষ্ট হবে না। হ্যাঁ দাদা, তুই একদম ঠিকই বলেছিস। আমিও তোর সঙ্গে হাতে হাতে সাহায্য করে দেব। তুই যা কাজ করবি, আমিও তোর সাথে যাব। আমিও বড় হয়ে মা বাবার আর কোনো অসুবিধা হতে দেব না। আসলে তারা দুই ভাই বোনে বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিল। আসলে তারা ছিল খুবই বাচ্চা, তাদের মন ছিল খুবই সরল, যার কারণে তারা দুই বাচ্চা এসব কথা বলছিল। ছেলে মেয়ের মুখে এরকম কথা শুনে মা বাবার বুক ভরে ওঠে এবং তারা তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোর আগে বড় হ, তারপর না হয় এসব কথা বলবি। আয়, আমার কাছে আয়, আমি তোদের আমার আঁচলের তলায় জড়িয়ে রাখবো, দেখবি ঠান্ডা একটু কম লাগবে। হ্যাঁ রিম্পা, তুমি বরং বাচ্চা দুটোকে আমার কোলের কাছে দিয়ে দাও, তাহলে ওরা ঠান্ডায় ঘুমোতেই পারবে না। দিনের পর দিন ঠান্ডা যা বেড়েই চলেছে, এই ঠান্ডায় আমার বাচ্চা দুটো কি জানি কিরকম ভাবে থাকবে। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে একদিন উপরওয়ালা আমাদের দিকে একদিন ঠিক মুখ তুলে তাকাবেন, তখন আর আমাদের কোনো কিছুরই অসুবিধা থাকবে না। হ্যাঁ, সেই অপেক্ষাতেই তো রয়েছি। এতদিন ধৈর্য ধরে ধরে আমার দ্বারা আর হচ্ছে না। এত জায়গায় কাজ করছি, কিন্তু কোথাও ভালোভাবে কাজ পাচ্ছি না। দিনমজুরে কাজ করে আর কটা টাকাই বা থাকে হাতে? যে কটা টাকা হাতে পাই ও দিয়েই তো ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিই। সবই তো বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু কি আর করা যাবে বলো? তুমি তো চেষ্টা করছো, মেহনত করছো, দেখবে একদিন ঠিক আমাদেরও দিন আসবে, তখন আমরাও ভালো মন্দ খাবো, আর এই শীতকালে আর কষ্ট হবে না। যদি আমাদেরকে কেউ একটু সাহায্য করতো তাহলে অনেকটাই ভালো হতো। আমার ছোট ছোট বাচ্চা দুটোকে আর এরকম ভাবে ঘুমিয়ে পড়তে হতো না। এই শীতের মধ্যে কি আর চাদর গায়ে দিয়ে ঘুমানো যায়? জানো রিম্পা, আমি ভাবছিলাম কারো কাছ থেকে সাহায্য চাইবো। যদি কেউ আমাদের একটা চাদর দেয় তাহলে খুব বড় উপকার হবে। কাল সকালবেলায় আমি সকলের কাছ থেকে চেয়ে দেখবো। শীতকালে তো গরিবদের জন্য সব জায়গাতেই চাদর বিতরণ করা হয়। যদি কেউ একবার আমাদের এখানে চাদর দান করতো, তাহলে আমি ছুটে গিয়ে ওখান থেকে চাদর নিয়ে আসতাম আর আমার দুই সন্তানের গায়ে বিছিয়ে দিতাম। শুধু কি তুমিই যেতে? আমিও তো যেতাম আমার দু সন্তানের জন্য। আচ্ছা যাক, ওসব কথা এখন বাদ দাও। আমি কালকে চেষ্টা করে দেখবো চাদর জোগাড় করতে পারি কিনা। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কি আর ঘুমাবো বলো তো, আমার চোখে তো ঘুমই আসছে না। এত কনকনে ঠান্ডায় কি আর ঘুম আসে? যদি গায়ে একটা গরম কম্বল বা চাদর লেপ কিছু একটা থাকতো, তাহলেও ভালোভাবে ঘুমাতে পারতাম। কিন্তু এই শীতে গরিবদের যে এত কষ্ট হয়, সে তো কেউ বুঝতেই চায় না। সে তো আমার চোখও ঘুম আসছে না, কিন্তু রাতে না ঘুমালে সকালবেলা যে কাজ খুঁজতে পারবো না, না না, আর দেরি করে লাভ নেই। এই বলে তারা চারজন মিলে ঘুমিয়ে পড়ে। যত রাত বাড়ছিল ঠান্ডা আরো বেশ পড়ছিল। শীতের রাতে তাদের ঘুমানো অসম্ভব হয়ে পড়তো, থরথর করে কাঁপ এসে যেত। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নিমাইবাবু সকলের কাছ থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু নিমাইবাবু সাহায্যের হাত কেউই ধরেনি। তার দিকে কেউ কোনো সাহায্যই করতে আসেনি, তাই সে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসতো। এরকম ভাবেই শীতের দিন কাটানো অসম্ভব হয়ে পড়েছিল। এমনই একদিন বিট্টু আর রিঙ্কি বলে, মা, জানো তো, ওই পাশের বাড়ি পিঙ্কু আর ওর বোন কত সুন্দর সুন্দর সোয়েটার পরেছে।
আমার তো দেখে খুব ভালো লাগলো। আর ওর বোনের সোয়েটার কত সুন্দর। আমি ভাবছিলাম আমারও যদি বোনের একটা ওই রকম সোয়েটার হতো তাহলে আমার বোনেরও ঠান্ডা লাগতো না। বাবা, তুমি বোনকে ওই রকম একটা সোয়েটার কিনে দাও না। হ্যাঁ রে বাবা, সে সবই বুঝতে পারছি। আমি কি চাই না যে তোর বোনকে একটা সোয়েটার কিনে দিই? আমিও কি করবো বল, আমার কাছে তো টাকা পয়সাই নেই, তাই জন্যই তো আনতে পারছি না। বাবা, তুমি আমার জন্য শুধু কেন কিনে নিয়ে আসবে? তুমি দাদার জন্যও কিনে নিয়ে আসবে একটা, না হলে দাদার তো ঠান্ডা লাগবে। আর হ্যাঁ, মায়ের জন্য কিন্তু একদমই ভুলে যেও না, মায়ের কিন্তু অনেক ঠান্ডা লাগে। মা আসলে সকালবেলা উঠে বাড়ির কাজ কাম করে তো, আর সকালবেলা তো প্রচুর ঠান্ডা থাকে। বাবারে বাবা, পাকা বুড়ি হয়ে গেছিস তো, তোকে আর কোনো কথা বলতে হবে না, খাওয়া দাওয়াটা সেরে ফেল মা। এই বলে রিম্পা দেবী দুই সন্তানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন রিম্পা দেবী আর নিমাইবাবু খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন, কারণ আস্তে আস্তে তাদের দুই ছেলে মেয়েই অসুস্থতার দিকে চলে যাচ্ছিল। এতই কনকনে শীত পড়েছিল যে তারা আর সহ্যই করতে পারছিল না। ঠান্ডায় বাচ্চা রিঙ্কি একদম জড়ো হয়ে থাকতো, আর তার সাথে বিট্টুর অবস্থাও খারাপ হয়ে পড়েছিল। তাদের দুই ভাই বোনকে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, যার কারণে তারা ঠিকভাবে কথাও বলতে পারছিল না। সেটা দেখে রিম্পা দেবী নিমাইবাবুকে বলেন, কি গো, শোনো না, দেখো না, দেখো বাচ্চাগুলোর কি অবস্থা। আমি তো এদেরকে এরকম ভাবে একদমই দেখতে পারছি না। তুমি যেমন করে হোক কারোর কাছ থেকে পয়সা ধার করে নিয়ে এসে ওদের দুজনকে ডাক্তারখানায় নিয়ে চলো, না হলে এরকম ভাবে আর কতদিন চলবে বলো? আচ্ছা, আমি যার কাছে কাজ করি তার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসবো, দেখি আবার ধার দেয় কিনা। ওখানে তো আবার ধার বাকি বলে কিছুই হয় না, কাজ করলে তবে টাকা দেয়, কিন্তু ধার তো দিতেই চায় না। তবু একবার চাইতে বাদ কি, একবার না চেয়েই দেখবো। এভাবেই কথাবার্তা বলতে বলতে নিমাইবাবু দুই সন্তানের মুখের দিকে চেয়ে মনে মনে ভাবতে থাকে, আমি তোদের বাবা হয়েছি নামে, তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না। বাবা হওয়ার দায়িত্ব কর্তব্য কিছুই পালন করতে পারছি না। এই শীতের মধ্যে তোদের গায়ে একটা চাদরও দিতে পারছি না। এই ভেবে নিমাইবাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর নিমাইবাবু সেই মালিকের কাছে যায়। মালিকের নাম ছিল নরেন। নরেন বাবুর কাছে নিমাইবাবু টাকা ধার চায়। অনেক কাকতি মিনতির পর নরেনবাবু নিমাইকে 200 টাকা ধার দেয়। সেই 200 টাকা নিয়ে নিমাইবাবু বাড়িতে আসে, আর তখনই বেরিয়ে পড়ে ডাক্তারখানাতে। দুই ছেলে মেয়ের হাত ধরে আর রিম্পা দেবীকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তাদের দুজনকে চেক আপ করে ডাক্তারবাবু বলেন, ও বাবা, এ তো দেখছি খুব শরীর খারাপ। এত ছোট সন্তানকে আপনারা বাবা মা হয়ে কিভাবে এত ঠান্ডার মধ্যে রেখেছেন? সোয়েটার চাদর সবকিছু পরিয়ে রাখবেন, এত ঠান্ডার মধ্যে এইভাবে রাখবেন না। আর হ্যাঁ, সব সময় গরম কাপড় পরিয়ে রাখবেন, একদম ঠান্ডা লাগতে দেবেন না। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে রিম্পা দেবী তখন কাঁদতে কাঁদতে বলে, ডাক্তারবাবু, কি আর করবো বলুন তো, আমরা যে অসহায়, আমরা মা বাবা হয়ে ওদের জন্য কিচ্ছু করতে পারছি না। আসলে কি বলুন তো, আমরা খুবই দারিদ্র। আমার স্বামী দিনমজুরের কাজ করে যে কটা টাকা পায় তা দিয়ে সংসারে সব শেষ হয়ে যায়। একটা চাদর শাল কেনার মতো কোনো টাকা থাকে না আমাদের কাছে। তাহলে আর কোথা থেকে এদেরকে গরম কাপড় পরিয়ে রাখবো আপনি বলুন তো? রিম্পা দেবীর মুখে এই কথা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে যায়। তারপর ডাক্তারবাবু তাদের থেকে টাকা পয়সা না নিয়েই তাদেরকে ভালো ওষুধ দেয় এবং সময় মতো খাইয়ে দিতে বলে। তারপর তারা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে যাবার পর ডাক্তারবাবু মনে মনে তাদের কথাই চিন্তা ভাবনা করতে থাকেন। ইস, সত্যিই তো, কত অসহায় ও গরিব মানুষরা কিভাবে এই শীতের দিনে রয়েছে, যেখানে ধনী লোকেরা এই দিনটাকে বুঝতেই পারে না। তারা তো শীতের দিনটাকে খুব এনজয় করে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। শীতের দিনে তারা বড় বড় ক্রিসমাস পার্টি কত কি আয়োজন করে। এই গরিব মানুষের মুখের দিকে কেউই ফিরে তাকায় না। না, কেউ তাকায় না বলে আমি তাকাবো না, এটা কি হয়? আমাকে এদের জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই সব মনের ভিতরে ভাবনা চিন্তা করতে করতে ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নেয়। আর এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন ওই ডাক্তারবাবুটা একটা বড় গাড়ি নিয়ে গরিবদের বস্তিতে আসে। তারপর গাড়ির ভিতরে আরো একজন লোক ছিল, যে ছিল ডাক্তারবাবুর বন্ধু। নাম ছিল বিষ্ণু। বিষ্ণু মাইকে করে জোরে জোরে চিৎকার করে বলে, আসুন আসুন, এদিকে আসুন, আপনাদের গরিবদের জন্য এখানে চাদর বিতরণ করতে এসেছি। যদি আপনাদের মনে হয় যে আপনাদের চাদরের প্রয়োজন, তাহলে আমাদের কাছ থেকে বিনামূল্যে চাদর নিয়ে যেতে পারেন। আমরা আপনাদের কাছে কোনো রকম কিছু টাকা পয়সা নেব না। আসুন আসুন, দাদারা দিদিরা, এদিকে আসুন। এই বলে বিষ্ণু চিৎকার করে করে সকল গরিবদেরকে জড়ো করে ফেলে। বিষ্ণুর চিৎকারের শব্দে রিম্পা দেবী আর নিমাইবাবু দুজনেই শুনতে পায়। তারা দেরি না করে সেদিকেই ছুটে যায়।
তারপর তারা দুজনে দুটো চাদর নিয়ে খুশি মনে তাদেরকে ধন্যবাদ জানায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমাদেরকে এত সুন্দর গরম চাদর দিয়েছেন। আমরা তো গরিব, আপনি যদি না দিতেন তাহলে হয়তো আমাদের কিরকম ভাবেই থাকতে হতো। মানুষের পাশে থাকা এটাই তো আমাদের কর্তব্য। মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কেই বাদ থাকবে। আপনি এই চাদরগুলো নিয়ে আপনার 2 সন্তানের গায়ে সবসময় দিয়ে রাখবেন। ডাক্তারবাবুর এইরকম ভালো ব্যবহারে রিম্পা দেবী আর নিমাইবাবু খুবই খুশি হয়। তারপর তারা চাদর নিয়ে বাড়িতে যায়। নতুন চাদর পেয়ে বিট্টু আর রিঙ্কি খুবই খুশি হয়ে যায়। তারপর সেই চাদর গায়ে দিয়ে তারা শীতের দিন কাটিয়ে দেয়। ডাক্তারবাবু নিমাইবাবুকে একটা ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেয়, আর সেই কাজ করে নিমাইবাবু সংসারপাতির খরচ বের করে ফেলে। এরকম ভাবেই তারা হাসি খুশি ও সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রামিন একজন দারিদ্র পরিবার থেকেই ছিল। সে শহরের নামকরা কানাইলাল কলেজে পড়তো। পড়াশোনায় ভালো হলেও রামিনের পারিবারিক আর্থিক চিন্তা সর্বদাই হতো, কারণ তার বাড়িতে দীপালি দেবী একমাত্র উপার্জন করত, যে কিনা একটি প্রাইমারি স্কুলে রান্না বান্নার কাজ করত। এমনই একদিন রামিন বসে বসে এসবই চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই মোনা তার কাছে আসে ও বলে, ওহ রামিন, এ কি মুড তোমার? তোমাকে এরকম করে থাকতে দেখে আমার মোটেও ভালো লাগে না। তুমি একটু হাসো প্লিজ। না মানে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, আর তাই যত দিন যাচ্ছে আমার চিন্তা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, সেজন্যই তো আমি তোমার চিন্তা কমাতে এসেছি। আসলে কাল ফ্রেন্ডশিপ ডে আছে, আর আমি তাই ভাবছি তোমাকে লাল গোলাপ দিয়ে ফ্রেন্ডশিপ ডে পালন করব। আসলে মোনা ছিল রামিনের কলেজ ফ্রেন্ড। ও সে রামিনের খুবই খেয়াল রাখতো। তার সুখ দুঃখ সবকিছুতে সে থাকার চেষ্টা করত। কিন্তু আজ মোনার মুখে লাল গোলাপের কথা শুনে রামিন চমকে ওঠে ও সে বলে, এই মোনা, তুমি কি বলছো? তুমি আমায় লাল গোলাপ দেবে মানে? লাল গোলাপ তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেয়, আর যারা প্রপোজ করে তারা একে অপরকে দেয়। হ্যাঁ তো আমিও তো তোমাকে প্রপোজই করব। কেন, তুমি কি আমায় পছন্দ করো না? আমি কি দেখতে খারাপ নাকি? দেখো রামিন, আমি ওসব ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ভালোবাসি না। আমার তোমায় ভালো লাগে তাই আমি ডিরেক্ট বলছি। এদিকে রামিন ও মোনাকে মনে মনে ভালোবাসতো, তাই সে মোনার প্রস্তাবে খুশি হয়ে যায় ও সেদিন সেও তাকে প্রপোজ করে দেয়। এভাবেই করে তাদের বন্ধুত্বের সম্পর্ক একটি নতুন সম্পর্কে পরিণত হয়ে যায়, যাতে করে তারা দুজনেই খুবই খুশি ছিল এবং তারা প্রায় সময়ই একে অপরের সঙ্গে সময় কাটাতো। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রামিন বলে, না, এভাবে আমি থাকলে হবে না। এদিকে বাড়িতেও সমস্যা, তাই আমাকে যে কোনো না যে কোনো কাজ খুঁজতেই হবে। কিন্তু পড়াশোনা করতে করতে কি বা কাজ করা যাবে? আরে তুই সে নিয়ে চিন্তা করিস না, তুই আমার সঙ্গে চল। আমি তোকে পিৎজা ডেলিভারি বয়ের কাজে লাগিয়ে দিচ্ছি। ওখানে অনেকেই তোর মতো পার্ট টাইম জব করে, আর তারা জব করেই তাদের পড়াশোনার খরচ চালাচ্ছে, বুঝেছিস? কি তুই ঠিক বলছিস? তাহলে চল, আমিও তোর সঙ্গে যাব। কারণ শুধু পড়াশোনার জন্যই নয়, আমাকে আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে। হ্যাঁ, হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ওখানে তুই ওভারটাইম কাজও করতে পারিস, আর তাতে তোর ইনকামও দ্বিগুণ হয়ে যাবে, বুঝেছিস? পলাশ এভাবেই বলে রামিনকে সঙ্গে করে নিয়ে পিৎজা হাটে যায় ও সেখানে গিয়ে তাকে ডেলিভারি বয়ের কাজে লাগিয়ে দেয়। এরপর রামিন মন দিয়ে ডেলিভারির কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। কাজ পাওয়ার পর থেকে রামিনের চিন্তা বেশ কিছুটা দূর হয়েছিল এবং সে বেশিরভাগ সময়ই কাজের মধ্যেই কাটিয়ে দিত। এমনই একদিন মোনার সঙ্গে তার দেখা হয়। তখন, এই যে মোনা, বলো কেমন আছো? অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে ঠিকভাবে দেখাও হয়নি, আর তেমন কথাও হয়নি। হ্যাঁ, তুমি একটু চুপ করো। তুমি এখন বড্ডই ব্যস্ত হয়ে গিয়েছো। এখন তো আমার সঙ্গে দেখা করার সময়ও পাও না। সে আমি জানি মোনা, এখন তুমি প্লিজ রাগ করো না। এই দেখো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, তোমার পছন্দের টেডি বিয়ার। এই বলে রামিন মোনার হাতে একটি গিফটের বক্স দেয়, যেটা দেখে মোনা খুশি তো হয়েছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে সে চিন্তায় পড়ে যায় ও সে বলে, কিন্তু রামিন, তুমি এত টাকা কোথায় পেলে, যেখানে তোমার বাড়ির পরিস্থিতি তো তুমি খারাপই বলেছিলে। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, ও আমি ম্যানেজ করে নিয়েছি। তবে হ্যাঁ, হয়তো আমি তোমাকে সবসময় গিফট দিতে পারবো না, তবে যেটা দেবো মন থেকেই দেবো। হ্যাঁ রামিন, সে আমি ভালো করেই জানি, আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। তা রামিন, তুমি চিন্তা করো না, এখন কাজে যাও, তোমার ডিউটি এখনো বাকি আছে।
মোনা এভাবেই বললে রামিন তখন আবারও পিৎজা ডেলিভারির কাজে চলে যায়। ঠিক তখনই দীপান্বিতা নামের মোনার এক বান্ধবী সেখানে আসে। ও সে এসে বলে, এই যে কি ব্যাপার, কয়েকদিন থেকেই দেখছি তুই বেশ হাসি খুশিতে রয়েছিস, মানে প্রেম টেম করছিস না তো? হ্যাঁ রে দীপা, তুই ঠিকই বলেছিস। আসলে আমি রামিনের সঙ্গে রিলেশনশিপে আছি, আর তুই তো জানিস রামিন কত ভালো ছেলে। কে রামিন? মানে ওই পিৎজা ডেলিভারি বয়? তোর চয়েস এত চিপ হবে এটা আমি কখনো ভাবিনি। দেখ দীপা, তুই আমায় নিয়ে যা বলার বল, কিন্তু আমার রামিনের নামে একটিও বাজে কথা বলবি না। হ্যাঁ মানছি ও দারিদ্র, কিন্তু ও আমায় মন থেকে ভালোবাসে। ও মা টুরু লাভ। এই শোন, যখন অভাব দরজার সামনে আসবে না, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাবে, বুঝেছিস? এই দেখ, আমার বয়ফ্রেন্ড আমায় 1.5 লক্ষ টাকা দামি আইফোন গিফট করেছে, যেখানে তোর রামিন তোকে 150 টাকা দামি টেডি বিয়ার দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওর কাছে কম টাকা ছিল তাই ও কম দামি গিফট দিয়েছে, এতে বলার কি আছে? সেজন্যই তো বলছি, ভেবে দেখ, এখনো তোদের বিয়েই হয়নি, এখনই যদি ও এরকম অভাব দেখায় তাহলে বিয়ের পর কত কষ্ট নাই তোকে দেবে। আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। এবারে তোর ব্যাপার, তুই কিভাবে তোর লাইফ স্পেন্ড করতে চাস। দীপান্বিতা এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দীপান্বিতার কথা শুনে তখন মোনা একটু চিন্তায় পড়ে যায়। ও সে মনে মনে ভাবে, হ্যাঁ দীপা তো ঠিকই বলেছে, ও তো আমায় কখনোই কিছু দেয় না, তার উপরে একবার দিল, তাও আবার 150 টাকা দামি। না না, এভাবে হবে না, আমিও এবার থেকে ওর কাছ থেকে দামি গিফট চাইবো। আর বয়ফ্রেন্ড হয়ই তো গিফট দেওয়ার জন্য, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। মোনা সেদিন এভাবেই মনে মনে পরিকল্পনা করে নেয়। ও সে পরের দিন রামিনকে ফোন করে বলে, এই যে রামিন, এই ভ্যালেন্টাইন্স ডেতে আমার আইফোন চাই, আমার বান্ধবীদের সকলেরই আইফোন আছে। কিন্তু মোনা, সেটা কিভাবে সম্ভব? এখন দেখো নিজেই ভাঙা ফোন চালাচ্ছিস, সেখানে তোমাকে কিভাবে অত দামি আইফোন দেব? সে আমি জানি না, আমার আইফোন চাই মানে ওটাই চাই। এখন যদি তুমি আমায় না দাও তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। এই বলে মোনা ফোন কেটে দেয়। এদিকে মোনার কথা শুনে রামিন তখন খুবই চিন্তায় পড়ে যায়। ও সে মনে মনে ভাবে, এ আবার কি মুশকিলে পড়লাম। না, আমায় যেভাবেই হোক মোনাকে একটা ফোন গিফট করতে হবে। প্রয়োজনে এই মাসের মাইনের টাকা দিয়েও আমি মোনাকে একটা কম দামি ফোন কিনে দেব। আরে কি হলো রামিন, তোর এখনো কিসের চিন্তা? তোকে তো একটা ভালো কাজে লাগিয়ে দিলাম, আর ঈশ্বরের কৃপায় এখন তো তোর ভালোই ইনকাম হচ্ছে, তাই না? হ্যাঁ রে ভাই, সে তো ঠিক আছে, কিন্তু এখন একটা ফোনের প্রয়োজন। আসলে মোনা আমার কাছ থেকে একটা দামি আইফোন চেয়েছে। এ তুই কি বলছিস? মোনা তোর সম্বন্ধে সবকিছু জেনে শুনেও দামি ফোন চাইলো? তুই যাই বলিস ভাই, আমার তো এটা মোটেও ভালো ঠেকছে না, বুঝেছিস? এই বলে রামিন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। ও শেষে তার মাইনে হলে সে সত্যি সত্যি একটি ফোন কিনে মোনার কাছে যায়, যেটা দেখে মোনা বলে, কি তুমি আমার জন্য এই কম দামি ফোন কিনে নিয়ে এসেছো? তাহলে তো তুমি আমায় ভালোই বাসো না। যাও, তোমাকে আজ থেকে আমার সঙ্গে কথাই বলতে হবে না। দেখো মোনা, তুমি প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। কিন্তু এখন তুমি তো জানো যে আমি একটা সামান্য পিৎজা ডেলিভারি করে থাকি, যেখানে এই কাজ করে আর কত টাকাই বা পাবো বলো? ঠিক আছে, তবে তুমি তোমার কম টাকা নিয়েই থাকো, আমি চললাম। তখন রামিন তাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু মোনা তার একটিও কথা শোনে না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এখন মোনা একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ সে রামিনের ফোন পর্যন্ত রিসিভ করতো না। এভাবেই আরো কয়েক মাস কাটতে থাকে এবং রামিন তখন কিছুই ভেবে পায় না সে কি করবে। এমনই একদিন রামিন একটি হোটেলে পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল, কিন্তু সে সেখানে গিয়ে দেখে মোনা একটি বড় লোকের ছেলের সঙ্গে ওই হোটেলেই আছে, যেটা দেখে রামিনের মন একেবারেই খারাপ হয়ে যায়। তখন, এই তোর কি হলো? তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক তো দেরিতে এসেছিস, তার উপরে আরো দেরি করে চাকরিটা খাবি নাকি? আরে না না সুজয়, ওই গরিব পিৎজাওয়ালা হয়তো আমাদের কাছ থেকে পিৎজা খেতে চাইছে। জানোই তো, ওরা 5,000 টাকা চাকরি করতে করতে অভাব নিয়েই জীবন কাটিয়ে দেয়। তা ভালো কথা মনে করিয়ে দিয়েছো মোনা। এই নে, তুই এক টুকরো খেয়ে যা, এমনিতেও আমার গরিবদের সাহায্য করতে খুবই ভালো লাগে। এই বলে আদিত্য তখন রামিনকে পিৎজা দিতে যায়, যেটা দেখে রামিনের তখন চোখে জল চলে আসে। ও সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কিন্তু সে হোটেল থেকে এসে ভেঙে পড়েনি, সে বড়লোক হওয়ার পরিকল্পনা করে। ও সে গিয়ে তার বন্ধু পলাশকে সব ঘটনাই বলে।
সবকিছু শুনে পলাশ তাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করে। এরপর সেই টাকা নিয়ে রামিন পিৎজার ব্যবসা শুরু করে। এরপর সে সেই শহরেই একটি পিৎজার রেস্টুরেন্ট খোলে এবং প্রথম দিকে সে পিৎজা তৈরি করা থেকে শুরু করে ডেলিভারি সবকিছুই একাই করতে থাকে। এমনই একদিন পলাশ বলে, এই তুই একাই সব কাজ করলে চলবে না, বুঝেছিস? এখন তুই লোক রাখ, তাহলে তুই তোর ব্যবসাকে আরো বাড়াতে পারবি, বুঝেছিস? হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আমি কয়েকদিন ধরে সেটাই ভাবছিলাম। আর ঈশ্বরের কৃপায় এখন আমার বেচা বিক্রিও খারাপ হয়নি, বুঝেছিস? তাহলে আর দেরি কিসের? করবি ভেবেছিস যখন করেই ফেল, কারণ সুযোগ মানুষের একবারই আসে আর সেটাকে কাজে লাগাতে হয়। পলাশের কথা মতোই রামিন তার রেস্টুরেন্টে কিছু লোক নিয়োগ করে, যার ফলে তার ব্যবসা দিন দিন আরো বড় হতে থাকে এবং শেষে গিয়ে শহরের সব থেকে বড় ব্যবসায়ীতে পরিণত হয়। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। এমনই একদিন রামিন তার দামি বিলাসবহুল গাড়ি করে যাচ্ছিল। ঠিক তখন সে দেখে একজন মাতাল রাস্তাতেই তার গার্লফ্রেন্ডকে মারধর করছে। এরপর রামিন গাড়ি থেকে নামে ও সে বলে, এই দাঁড়াও দাঁড়াও বলছি, তুমি এভাবে একটা মেয়েকে মারধর করছো কেন? থামো বলছি, থামো। এই তুই কে রে আমায় এসে এভাবে বলছি? আমি আমার গার্লফ্রেন্ডকে যা ইচ্ছা তাই করতে পারি, বুঝেছিস? আর তুই জানিস আজ পর্যন্ত ওর পিছনে আমার কত টাকা খরচ হয়েছে? আদিত্য এভাবে বললে তখন রামিন তার দিকে দেখে ও তখন সে তাকে চিনতে পেরে যায় এবং তার সঙ্গে তখন মোনাও ছিল। এরপর মোনাও রামিনকে চিনে ফেলে ও তখন মোনা বলে, এই এই তুমি রামিন না? এখানে এত বিলাসবহুল গাড়িতে তুমি কি করছো? তুমি কি এখন গাড়ি চালাও নাকি? না, আমি গাড়ি চালাই না, আসলে ওটা আমারই গাড়ি। আমি সুপার পিৎজা কোম্পানির মালিক। আর যদিও এ সব কিছুর জন্য তোমাকে ক্রেডিট দিতে হবে, কারণ তুমি সেদিন আমার সঙ্গে ওই ব্যবহারটা না করলে হয়তো আজ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। দেখো রামিন, তুমি প্লিজ এভাবে বলে আমায় লজ্জা দিও না। আমি জানি আমি তোমার সঙ্গে প্রতারণা করে অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন তুমি আমায় প্লিজ ক্ষমা করে দাও। না না, ভুল তোমার কিছুই ছিল না। ভুল তো আমারই ছিল যে আমি তোমার মতো একটা লোভী মেয়েকে ভালোবেসেছিলাম। যদিও এখন আমার তোমার প্রতি কোনোই রাগ নেই, বরং গর্ববোধ হয়। রামিন এভাবেই বলে সেখান থেকে চলে যায়, যার ফলে মোনার তখন আরো মন খারাপ হয়ে যায়। এতদিন পর সে তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু এখন আফসোস করেও লাভ ছিল না, কারণ সে জানতো রামিন যেমন মানুষকে মন থেকে ভালোবাসে তেমনই সে মন থেকে ঘৃণাও করে। এদিকে রামিন তার সফলতায় খুবই খুশি ছিল, আর সে এভাবেই তার পরবর্তী জীবন তার পরিবারকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে থাকে।